থার্ড ইয়ারের ছাত্রীরা, অর্থনীতি বিভাগের, আমি তোমাদের অর্থনীতি বিভাগের ম্যাডাম এলেম আক্তার বানু, তোমাদেরকে আমি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সাথে আমরা যে এর আগে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো তোমরা সবাই ঠিক মতন ফলো করছো এবং সেই অনুযায়ী পড়াশোনা করে নিজেকে তৈরি করার চেষ্টা করছো। তো এখন এই পরিস্থিতি আমরা আরো কতদিন কাটাবো জানি না। তো আমাদেরকে এভাবে ক্লাস করতে হবে এবং এভাবে রেডি হতে হবে। তবে একটা বিষয় তোমাদের সাথে যেটা আমাদের দুঃখজনক, যেটা সেটা হচ্ছে যে তোমরা থার্ড ইয়ারের মেয়েদের ক্ষেত্রে আমরা বলছি যে মেয়েদের উপস্থিতি অনেক কম। এতবার বলা হচ্ছে মেয়েদের উপস্থিতি বাড়াও, তোমরা সেটা করছো না। এবং আমরা তোমাদের অনলাইন যে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে যে আমরা বারবার বলছি সেটাও তোমরা করছো না। তো তোমরা ক্লাসের তোমাদের বান্ধবীদের সঙ্গে তোমরা নিজেরাও যোগাযোগ করতে পারো এবং ক্লাসের কথা বলতে পারো। আমি তোমাদের আবারও অনুরোধ করছি তোমরা ক্লাসে ঠিক মতন উপস্থিত হও এবং তোমাদের যে পরিচিত বান্ধবীরা যার ফোন নাম্বার আছে তাদেরকে উপস্থিত হতে বলো। এবং অনলাইন গ্রুপে যে আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছি ক্লাস করার জন্য সেগুলো তাদেরকে দেখতে বলো। এবং যদি কোনো অসুবিধা থাকে তো আমাদের সাথে ব্যক্তিগত ভাবে ফোনেও তোমরা কথা বলতে পারো। কিন্তু সব কথাতেই একটা শেষ কথা হচ্ছে সব কথা তোমরা ক্লাসে উপস্থিত হও। কারণ এই স্লাইড তৈরি করে ক্লাস করা বর্তমানে যেটা আমরা করছি এটা বেশ কঠিন। তো আমরা যখন এই কঠিন সময়টা পার করছি আমাদের সকল প্রকার যে কঠিনতা বা কাঠিন্য আছে এগুলো আমাদেরকে মেনেই ক্লাসে উপস্থিত হতে হবে। এবং আমি চাই যে তোমরা বেশি বেশি মেয়েরা ক্লাসে অংশ নাও যাতে আমরাও ভালো করে তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারি এবং তোমরাও আমাদের যে পড়াটা আমরা দিচ্ছি সেই পড়াটা তোমরা সহজেই বুঝতে পেরে রেডি করো। এবং কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের সাথে এ ব্যাপারে যোগাযোগ করবে। আমি তো আমাদের নির্ধারিত ক্লাস সেটা শুরু করছি। সরকারি অর্থ ব্যবস্থা তোমাদের থার্ড ইয়ারের পাবলিক ফাইন্যান্স থেকে তোমাদের যে এই পেপারটা কোড হচ্ছে 232211, এই কোর্সের পড়া আমি দশম অধ্যায়ে আজকে আমি যাচ্ছি। আজকে আমাদের এটা দশম অধ্যায়। এটা বোধহয় ভুলে 11 এসছে, আসলে এটা দশম অধ্যায় হবে। এটা আমাদের দশম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা। তো তোমরা এই অধ্যায় খুলে দেখো। তো সরকারি ব্যয় কাকে বলে? সরকার, এতদিন তো আমরা সরকারি আয় ব্যয় নিয়ে অনেক কথা বলেছি এবং আমরা বারবার ট্যাক্স নিয়ে কথা বলেছি। তো ট্যাক্সটা সরকার যে নিচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে কি? দেশের সাধারণ ব্যয় নির্বাহ করা। দেশের সাধারণ ব্যয় নির্বাহ করা। আচ্ছা না, এটা 11 নম্বর আমাদের অধ্যায় 11 নম্বর অধ্যায় হচ্ছে 11 নম্বর 11 নম্বর অধ্যায়। আমি ভুল বলেছি, এটা 11 নম্বর অধ্যায়। তো আমাদের যে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার দেশের সাধারণ ব্যয় নির্বাহের জন্য যে ব্যয়টা করে সেটাকে বলছি আমরা সরকারি ব্যয়। অর্থাৎ সরকার বিভিন্ন খাতে যে ব্যয় করে থাকে সেটা হচ্ছে সরকারি ব্যয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারকে বিভিন্নমুখী ব্যয় করতে হয়, বিভিন্ন খাতে ব্যয় করতে হয়। যেমন প্রথমত আমরা বলতে পারি প্রতিরক্ষা খাতে একটা বিরাট অঙ্কের অর্থ সরকারকে ব্যয় করতে হয়। প্রতিরক্ষা খাতে একটা বিরাট অঙ্কের অর্থ সরকারকে ব্যয় করতে হয়। এছাড়া দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকারকে ব্যয় করতে হয়। জরুরি অবস্থা মোকাবেলার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণের জন্য সরকারকে বিভিন্ন খাতে এই ব্যয়গুলো করতে হয়। আমরা জানি প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয়। কেন প্রতিরক্ষা খাতে? কারণ প্রতিরক্ষা খাতে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা আছে। এদের জন্য প্রয়োজনীয় ব্যয় সরকারকে করতে হয়। এদের বেতন ভাতা, এদের বিভিন্ন কাজে যে ব্যয়গুলো করতে হয়। তো এই জন্য সরকারি ব্যয় একটা বড় অংশই জুড়ে আছে প্রতিরক্ষা খাতে ব্যয়। এছাড়া দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অর্থাৎ পুলিশ বাহিনী বা আনসার বাহিনী এই ধরনের যে বাহিনীর যা আছে যারা দেশের সাধারণ শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করে তাদের জন্য সরকারকে ব্যয় করতে হয়। দেশ রক্ষার জন্য সরকারকে ব্যয় করতে হয়। জরুরি অবস্থা মোকাবেলার জন্য এবং দেশের সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণে বিভিন্নমুখী ব্যয় সরকারকে করতে হয়। তো এই ব্যয়টার সমষ্টি হচ্ছে সরকার, সবগুলো ব্যয়ের সমষ্টি হচ্ছে সরকারি ব্যয়। সাধারণত সরকার 1 বছরের হিসাব ধরে 1 বছরের একটা সময়কাল ধরে নিয়ে ব্যয় করে থাকে। তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষা, শিক্ষা খাতে ব্যয়, চিকিৎসা খাতে ব্যয়, সরকারের পরিকল্পনা খাতে ব্যয়, জনগণের কল্যাণের জন্য বিভিন্নমুখী ব্যয়, এই সমস্ত ক্ষেত্রে সরকারকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হয়। তাই দেখা যায় যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা, জনগণের কল্যাণে শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যয় করা, তারপরে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করা,
সামাজিক বুনিয়াদ এবং অবকাঠামো গড়ে তোলার জন্য, আর্থসামাজিক বুনিয়াদ বা আর্থসামাজিক অবকাঠামো গড়ে তোলার জন্য সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয়গুলোর একত্রেই সমষ্টি বলছি আমরা সরকারি ব্যয়। তো অর্থনীতিবিদ অ্যাডলফ ওয়েগনার একটা কথা বলেছেন, তিনি খুব সুন্দর মূল্যবান একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, রাষ্ট্রীয় কার্যাবলীর ব্যাপকতা ও গভীরতা বৃদ্ধি যত পাচ্ছে তত নিরবিচ্ছিন্ন ব্যয় করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ অতীতকালে আমরা অতীতকালে একটা সময় ছিল যখন মনে করা হতো যে সেই সরকার তত বেশি সফল যে সরকার জনগণের জন্য কম ব্যয় করে। কিন্তু এই ধারণা আস্তে আস্তে কালক্রমে পাল্টালো এবং আস্তে আস্তে দেখা গেল যে প্রত্যেক দেশের সরকারের মূল লক্ষ্যই হচ্ছে সরকারি ক্ষেত্রে ব্যয় করে জনগণের কল্যাণ করা এবং বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের খাতে বেশি করে ব্যয় করে জনগণকে অর্থনৈতিক উন্নয়নের দিকটাকে ত্বরান্বিত করা এবং রাষ্ট্রকে কল্যাণমুখী রাষ্ট্রতে পরিণত করা। এই কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে বা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ বা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করার এই লক্ষ্যকে সামনে রেখে দেখা যাচ্ছে যে ব্যয় করার জন্য মানে একটা নিরবিচ্ছিন্ন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা অ্যাডলফ ওয়েগনার বলেছেন যে রাষ্ট্রীয় কার্যাবলীর ব্যাপকতা যত বাড়ছে তত নিরবিচ্ছিন্ন ব্যয় করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। রাষ্ট্র ক্রমাগত নতুন নতুন কাজের দায়িত্ব নিচ্ছে এবং পুরনো দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে চাচ্ছে। এর ফলে ব্যয়ের খাত দিন দিন কিন্তু বাড়ছে। আগেকার দিনে রাষ্ট্র এত বেশি ব্যয় করতো না, কিন্তু বর্তমান কালে তো অনেক কিছু, যেমন কম্পিউটার, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি বর্তমানে আমরা এই যে কম্পিউটার ব্যবহার করে ক্লাস নিচ্ছি, এটা তো 100 বছর আগে বা 50 বছর আগে ছিল না। এই খাতে কিন্তু সরকার যদি ব্যয় না করতো, এটার ব্যবস্থা যদি না করতো, তাহলে কিন্তু আমরা আজকে তোমাদের সাথে এভাবে কম্পিউটারে গিয়ে ক্লাস নিতে পারতাম না। তো এই ক্ষেত্রেই তোমরা বুঝতে পারো যে বিভিন্ন খাতে, যেমন টেলিযোগাযোগ খাতে তো অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়। তো এটা উন্নতির মূলে কিন্তু আছে সরকারি একটা প্রচেষ্টা এবং সরকারি প্রচেষ্টার সাথে একটা সরকারি ব্যয় জড়িত আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছি, অর্থাৎ নিরবিচ্ছিন্ন ব্যয় করার ফলেই এই ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সরকারের যে শাসনের পরিধি যত বাড়ছে, সরকার তত বেশি চিন্তা করছে জনগণের কল্যাণে কিভাবে কি করা যায়। সেই লক্ষ্যকে সরকার সামনে রেখেই সরকারি ব্যয় করছে এবং এতে করে রাষ্ট্রের উন্নতি হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। সব দেশের সরকারের লক্ষ্যই হচ্ছে জনগণের জীবনযাত্রার মান উন্নত করা, জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া এবং জনকল্যাণ সাধিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে সব দেশে সরকারি ব্যয় করে। উন্নত দেশ হয়ে গেলে কিন্তু উন্নত দেশে ব্যয় করা কমে না, সেখানে সরকার আরো কিভাবে উন্নত করা যায়, জনগণকে আরো কিভাবে স্বাচ্ছন্দ্য প্রদান করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার ব্যয় করে থাকে। আর অনুন্নত দেশের তো লক্ষ্যই হচ্ছে যে উন্নয়নশীল দেশে পরিণত করা, আর উন্নয়নশীল দেশের লক্ষ্যই হচ্ছে উন্নত দেশের দিকে যাওয়া। এই ক্ষেত্রে জনগণের জীবনযাত্রার মান যত বাড়বে এবং জনগণ যত স্বাচ্ছন্দ্য অনুভব করবে, আমরা এই লক্ষ্যটাকে তত দ্রুত আমরা অর্জন করতে পারি। তাই সরকারি ব্যয় অবশ্যই যৌক্তিক এবং সরকারি ব্যয় দিন দিন বাড়ছে। আর দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অবশ্যই সরকারকে ব্যয় করতে হয়। তো সরকারি ব্যয়ের কাকে বলে এটা এতক্ষণ আমি বললাম। এখন আমি সরকারি ব্যয়ের যে প্রকারভেদ গুলো আছে সেগুলো বলছি। প্রথমত হচ্ছে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি বলি যে রাজস্ব ব্যয় এবং মূলধনী ব্যয়, অর্থাৎ রাজস্ব ব্যয়কে আবার আমরা অনেক সময় অনুন্নত বা অনুন্নয়নশীল ব্যয় বলি। আর মূলধনী ব্যয় যেটা, সেটা হচ্ছে উন্নয়নশীল খাতে যে ব্যয় করা হয়, উন্নয়নের জন্য যে ব্যয় করা হয়, এটাকে বলা হচ্ছে মূলধনী ব্যয়। তো প্রথম যেটা সেটা হচ্ছে রাজস্ব ব্যয়, অর্থাৎ দেশের সার্বিক কল্যাণে দেশের সাধারণ ব্যয় নির্বাহের জন্য যেটা করে সরকার, সেটাকে বলি আমরা রাজস্ব ব্যয়। এটাকে অনুন্নয়ন ব্যয় বলা হয়। আরেকটা হচ্ছে মূলধনী ব্যয়। মূলধনী ব্যয় হচ্ছে সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যে ব্যয় করে, সেটাকে বলি আমরা উন্নয়নমূলক ব্যয় বা মূলধনী ব্যয়। আমি তোমাদেরকে আবার এগুলো ভেঙে বুঝাবো। তো এখন দ্বিতীয়টা দেখো, প্রত্যাশিত ব্যয় আর অপ্রত্যাশিত ব্যয়। প্রত্যাশিত ব্যয় তো আমরা মনে করি যে সরকার যে ব্যয়টা করবে বলে নির্ধারণ করে, সেটা হচ্ছে প্রত্যাশিত ব্যয়। এই যে সময়কালটা, করোনার যে সময়, আমরা আজকে মার্চ মাস থেকে আমরা ঘরে
আছি। এখানে কিন্তু তোমরা প্রতিদিন টিভির খবরে দেখছো বা শুনছো তোমরা যে সরকার এখানে জনগণ যারা কাজে বেরোতে পারছে না তাদের জন্য কিন্তু সরকার একটা বিরাট অঙ্কের অর্থ প্রদান করেছে উন্নয়নশীল খাতে। এটাকে আমরা কি ধরনের ব্যয় বলবো বলো তো? এটা একদিকে কিন্তু মূলধনী ব্যয়, আর আরেকদিকে কি অপ্রত্যাশিত ব্যয়। এই ব্যয়টা করার কথা কিন্তু গত বছর আমরা ভাবিনি বা সরকার এটা ভাবেনি। এটা অপ্রত্যাশিত ভাবে জরুরি অবস্থার মোকাবেলা করার জন্য সরকারকে এই ব্যয়টা করতে হলো। এটাকে বলা হলো, এটাকে আমরা বলছি অপ্রত্যাশিত ব্যয়। নির্ধারিত ব্যয়, অনির্ধারিত ব্যয়। কিছু ব্যয় থেকে একেবারে নির্ধারিত করাই থাকে, আবার কিছু ব্যয় থেকে যেটা অনির্ধারিত ভাবে সরকারকে করতে হয়, জানা এবং অজানা ব্যয়। তো আমি তোমাদের একটা উদাহরণের সাথে সুন্দর করে এটাকে বুঝাবো। তো আমরা বলতে পারি যে প্রশাসন পরিচালনা, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে যে ব্যয় নির্বাহ করা হয়, রাষ্ট্রকে যে ব্যয় নির্বাহ করতে হয় সেই ব্যয়টাকে বলছি আমরা রাজস্ব ব্যয়। অর্থাৎ সরকার সাধারণ রাষ্ট্রীয় কার্যাবলী চালানোর জন্য যে ব্যয়টা করে সেটাকে বলি আমরা রাজস্ব ব্যয়। আর সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অর্থাৎ উন্নয়ন ত্বরান্বিত করার জন্য, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করার জন্য যে ব্যয়টা করে সেটাকে বলছি আমরা মূলধনী ব্যয়। তো এটাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় করা হয়, অর্থাৎ এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত বা এর আওতার মধ্যে এনে এটাকে এই ব্যয়টা করা হয়ে থাকে, অর্থাৎ মূলধনী ব্যয়টা সেখানে করা হয়ে থাকে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। মনে করো যে কোনো এলাকার শিক্ষা বিস্তারের জন্য সরকার একটা স্কুল, একটা বিজ্ঞানাগার, একটা লাইব্রেরি তৈরি করলো, হ্যাঁ, অর্থাৎ গবেষণার জন্য বিজ্ঞানাগার বা একটা বিজ্ঞানাগার করলো যেখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা যে তাদের প্র্যাকটিক্যাল গুলো করতে পারবে। অর্থাৎ এই ধরনের একটা বিজ্ঞানাগার করলো, একটা স্কুল করলো, একটা লাইব্রেরি করলো। এগুলো করার পরে সরকার দেখা গেল যে এই বিষয়গুলিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আনা হলো। তাহলে এটা কোন ধরনের ব্যয় হলো বলতো? এটা কোন ধরনের ব্যয়? কোথায় আমরা এটাকে কোথায় লাগাবো, মানে কোথায় এটা বলবো? রাজস্ব ব্যয় না মূলধনী ব্যয়? তোমরা বলো আমাকে। ছাত্রীরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। তাহলে বলো, একটা সরকার একটা এলাকায় একটা স্কুল করলো, স্কুল করার পরে সরকার কি করলো? ওই স্কুলের জন্য একটা ভবন, একটা স্কুল তৈরির সিদ্ধান্ত গ্রহণ করলো, একটা ভবন তৈরি করলো, একটা লাইব্রেরি করে দিল, একটা বিজ্ঞানাগার করে দিল। তো এই ব্যয়টাকে আমরা কোন ব্যয়ের মধ্যে ধরবো? কেন বুঝতে পারছো না পড়া মেয়েরা? রাজস্ব ব্যয় এটা। না, এটা মূলধনী ব্যয়। এটা হচ্ছে মূলধনী ব্যয়। এটা উন্নয়নের জন্য, শিক্ষার বিস্তারের জন্য করে, এটা মূলধনী ব্যয়। কিন্তু ওই স্কুলের কর্মচারী, বিজ্ঞানাগারের কর্মচারী, লাইব্রেরির কর্মচারী, শিক্ষক, এদের জন্য যে ব্যয় সেটা হচ্ছে রাজস্ব ব্যয়। ক্লিয়ার হয়েছে আমার কথা? এটা হচ্ছে রাজস্ব ব্যয়। তোমরা দেখো, একটা ব্রিজ করা হলো, এই ব্রিজটার যে ব্যয়টা এটা হচ্ছে মূলধনী ব্যয় বা উন্নয়নমূলক ব্যয়ের মধ্যে ধরা হবে। আর ব্রিজের যে কর্মচারী যারা ব্রিজটা দেখাশোনা করবে তাদের ব্যয়টাকে কোথায় ধরা হবে? রাজস্ব ব্যয়ের মধ্যে। বুঝছো? তাহলে ব্যাপারটা তোমরা আরো এই ধরনের অনেক উদাহরণ আমরা বলতে পারি, যে তাহলে আমরা বুঝবো যে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে ব্যয়টা করা হচ্ছে এটা হচ্ছে মূলধনী ব্যয়, এটাকে আমরা উন্নয়নমূলক ব্যয় বলতে পারি। আর যে ব্যয়টা করলে, যেটা যে যে ব্যয়টা হচ্ছে যে এর দেখাশোনার জন্য যারা থাকবে, যেমন স্কুলের পড়ানোর জন্য শিক্ষকরা থাকবে, কর্মচারীরা দেখাশোনার জন্য থাকবে, এদের যে ব্যয়টা এটাকে আমরা বলছি রাজস্ব ব্যয়। এদের জন্য সরকার যে অর্থ ব্যয় করবে এটা হচ্ছে রাজস্ব ব্যয়। এখন তোমরা আমাকে বলো, 2 নম্বরটা দেখো, দেখে বলো, হঠাৎ করে স্কুলটার একটা ভবন ভেঙে গেল, এটা কি ধরনের ব্যয় হবে? অপ্রত্যাশিত। হ্যাঁ, অপ্রত্যাশিত ব্যয়। এটা কি ধরনের ব্যয়? অপ্রত্যাশিত ব্যয়। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলতে পারি অপ্রত্যাশিত ব্যয় এসে যায়, হঠাৎ করেই অপ্রত্যাশিত ব্যয় এসে যায়। তবে তবে আবার কিছু ব্যয় নির্ধারিত ব্যয় থেকে, এবং সেই ব্যয়গুলো অনেক সময় আমরা জেনেও যাই, আগে থেকে জানি। আবার কিছু ব্যয় অনির্ধারিত ব্যয় থেকে এবং অনেক অজানা ব্যয়ও থেকে যায়। তো এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সরকারি ব্যয় আর বেসরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য। সরকারের উদ্দেশ্য কি? তোমরা বলো আমাকে, সরকারের উদ্দেশ্য কি? নওশীন বলো।
সরকারের উদ্দেশ্য কি? সরকারের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, জনগণের কল্যাণ করা। দেশের বিভিন্ন খাতে ব্যয় করে জনগণের কল্যাণকে সুনিশ্চিত করা, এই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে সরকার ব্যয় করে থাকে। আর ব্যক্তি কিন্তু নিজের কল্যাণে এবং নিজের ভালো করার জন্য, নিজের মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যয় করে থাকে। ব্যয়ের খাতগুলো সরকারি খাত আলাদা আলাদা, বেসরকারি খাত হচ্ছে একেবারে আলাদা। ব্যক্তির ব্যয়ের খাত সীমিত, আর সরকারের ব্যয়ের খাত কিন্তু সীমিত নয়। সরকার অসংখ্য খাতে ব্যয় করে থাকে। ব্যক্তির ব্যয়ের পরিমাণ সীমিত, সরকারি ব্যয়ের পরিমাণ কখনোই সীমিত না। সরকার দেখা যায় যে বিভিন্ন খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। তো সরকার বিভিন্ন খাতে বিভিন্ন পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। আর ব্যক্তির ব্যয়ের খাত হচ্ছে খুবই স্বল্প পরিমাণ। ব্যক্তি যে ব্যয় করে থাকে তার নিজস্ব প্রয়োজনে, তার পরিবারের প্রয়োজনে সেই ব্যয়ের পরিমাণটা হচ্ছে স্বল্প। আর সরকারের ব্যয়ের পরিমাণ অনেক বেশি এবং এর খাতগুলো অনেক বেশি। চাহিদা পূরণের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যক্তিগত আয় ব্যয় কেন করা হয়? নিজের এবং পরিবারের চাহিদা পূরণের জন্য। আর সরকারের নিজস্ব কোনো চাহিদা নেই, সরকারি ব্যয় করা হয় সমাজের অভাব এবং চাহিদা পূরণের জন্য। সরকারের নিজস্ব কোনো চাহিদা থাকে না, সরকারের চাহিদাটাই হচ্ছে জনগণের চাহিদা পূরণের জন্য সরকার ব্যয় করে থাকে। ব্যক্তির ব্যয়ের ক্ষমতা সীমিত, সরকারের ব্যয়ের ক্ষমতা অনেক বেশি, কারণ সরকারের আয়ের পরিমাণও বেশি, ব্যয়ের পরিমাণও বেশি। এতদিন ধরে যে আমি তোমাদের সাথে ট্যাক্স নিয়ে কথা বলেছি বা কর নিয়ে কথা বলেছি, সেখানে তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে যে সরকার প্রচুর পরিমাণে আয় করে থাকে বিভিন্ন খাত থেকে, এবং সবচেয়ে বড় খাত হচ্ছে কর। তো সেজন্য সরকারের ব্যয়ের ক্ষমতা অনেক বেশি, সরকার আয় বেশি, ব্যয়ের পরিমাণ বেশি। ব্যক্তির আয় অনুযায়ী সে ব্যক্তি ব্যয় করে থাকে, আর ব্যক্তি আয় অনুযায়ী ব্যয় করারই চেষ্টা করে। কারণ এছাড়া ব্যক্তিকে যদি বেশি ব্যয় করে ফেলে, ব্যক্তিকে অনেক সময় ঋণ করতে হয় বা অসুবিধায় পড়তে হয়। কিন্তু সরকার জনগণের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষমতা রাখে এবং সরকার ব্যয় করে, কারণ জনগণকে সরকার জীবনে অনেক রকমের স্বাচ্ছন্দ্য দিতে চায় এবং জীবনযাত্রার মান উন্নত করা, সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা সরকারের একটা অন্যতম লক্ষ্য। তাই সরকারের ব্যয়ের ক্ষমতা অনেক বেশি। আর ঘাটতি ব্যয় হচ্ছে কি, যেখানে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ হচ্ছে বেশি। সাধারণত সরকারি বাজেট গুলোতে আমরা দেখি সরকার ঘাটতি বাজেট নিয়ে থাকে, এটা দেশের জন্য কল্যাণকর। কারণ এখানে দেখা যায় যে অতিরিক্ত ব্যয় যেটা করা হবে সেটা জনগণের জন্যই করা হবে। তবে প্রত্যেক বছর ঘাটতি ব্যয় নেওয়াটা খুব একটা ভালো লক্ষণ না। তবে সরকার চায় জনগণের কল্যাণ করতে, তাই অনেক সময় সরকার আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলে, কিন্তু ব্যক্তি কখনোই আয়ের থেকে ব্যয় বেশি করতে চায় না এবং সেটা ব্যক্তির জন্য কল্যাণকর নয়। দেউলিয়া হওয়া, যদি একজন ব্যবসায়ী নিজের ব্যবসায় লস করে, অর্থাৎ সে যদি কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে তার ব্যবসাটাকে খারাপের দিকে নিয়ে যায়, তাহলে তার মুনাফা হবে না। সে ঋণ নিয়ে বা তার নিজের অর্থ খরচ করে যে ব্যয়টা করবে সেটা সে আর অনেক সময় ফেরত পায় না, এর ফলে সে ঋণগ্রস্ত হয় এবং অনেক সময় সে দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু সরকার কখনো ব্যয় করে দেউলিয়া হয় না। আর ব্যক্তি তার ঋণের ব্যক্তি তার ব্যয় বা ঋণের যে তথ্য সেটা কখনোই জনসমক্ষে প্রকাশ করে না। কিন্তু সরকার বাজেট যখন যেদিন বাজেট প্রচার করা হয়, যেদিন বাজেট সংসদে পেশ করা হয়, সব দেশেই দেখা যায় যে আয় ব্যয়ের তথ্য সরকার সেটা প্রকাশ করে থাকে। সুতরাং ব্যক্তির ব্যয় বা আয়ের যে তথ্যটা সেটা অপ্রকাশিত থাকে, সেটা একটা গোপনীয় বিষয়, কিন্তু সরকারের ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়। সরকার যে কর আদায় করে সেটা কেন করে? সরকার দেশের সার্বিক ব্যয় নির্বাহের জন্য কর আদায় করে। আর ব্যক্তির অর্থায়নের উৎসের পরিমাণ খুব কম। ব্যক্তি নিজস্ব তার নিজের উৎস থেকে বা তার প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছে বা ব্যাংক থেকে ধার নিতে পারে। তার অর্থায়নের পরিমাণ উৎস যে উৎসগুলো সেগুলোর পরিমাণ খুব সীমিত। কিন্তু সরকারের ক্ষেত্রে আমরা দেখি সরকার প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে দেশের অর্থনৈতিক সাধারণ ব্যয় নির্বাহের জন্য এবং উন্নয়নমূলক খাতে ব্যয় করার জন্য। সেক্ষেত্রে সরকার তার নিজস্ব যে সংগ্রহ সেটা থেকেও সরকার বিভিন্ন উৎস থেকে সরকার আয় করতে পারে এবং সরকার ব্যাংক থেকে নিতে পারে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও সরকার ঋণ নিতে পারে, বিভিন্ন দেশ থেকেও সরকার ঋণ নিতে পারে। যেমন আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, ইসলামিক ব্যাংক থেকে নিয়ে থাকি, বিভিন্ন দেশ থেকে আমরা বড় বড় আমাদের যে প্রজেক্ট গুলো আছে এগুলোর জন্য আমরা ঋণ নিয়ে থাকি।
তো সরকারের অর্থায়নের উৎস অনেক রকম, হ্যাঁ, অর্থাৎ অর্থায়ন করতে যে সরকার পিছপা হয় না, সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। আর ব্যক্তির যে ব্যয়ের ফলাফলটা, ব্যক্তির ব্যয়ের ফলাফলের ক্ষেত্রে আমরা দেখি যে দেখা যায় যে সরকারের ব্যয়ের পরিমাণ হচ্ছে দীর্ঘমেয়াদী, ব্যয়ের ফলাফলটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আজকে ব্যয় করে সরকার কালকে এটার ফলাফল আশা করতে পারে না, কারণ সরকার তো জনগণের জন্য, এবং সরকার অনেক সময় ব্যয়ের ফলাফলের ক্ষেত্রে বর্তমানের কথা চিন্তা না করে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে থাকে। যেমন আমাদের পদ্মা সেতু হচ্ছে এখন বর্তমানে, এখন দেখা যাচ্ছে যে বর্তমানের এটা এখনো হয়নি, এটা ভবিষ্যতে আরো হবে, আরো সময় লাগবে, কিন্তু এটা যখন হবে এটা ভবিষ্যৎ জনগণের জন্য, ভবিষ্যৎ আমাদের যে প্রজন্ম তাদের জন্য একটা খুব ভালো ফলাফল বয়ে আনবে। তাই সরকারের ব্যয়ের ফলাফল দীর্ঘমেয়াদী ভিত্তিতে সরকার আশা করে থাকে এবং বিস্তৃত হয় এবং বহুমুখী হয়। কিন্তু ব্যক্তি যখন ব্যয় করবে তখন কিন্তু তোমরা উপযোগের কথা চিন্তা করো, যখন ব্যক্তির তৃপ্তি হয়ে যায় তখন কিন্তু ব্যক্তি আর নিজের উপযোগ যখন তৃপ্ত হয়ে যায় সে তখন কিন্তু আর সে ব্যয় করতে চায় না, যেহেতু ব্যক্তির যে ব্যয়টা সে করবে নিজের জন্য করছে বা পরিবারের জন্য, যখন তার সর্বাধিক কল্যাণ সে লাভ করে ফেলে তখন কিন্তু সে আর ব্যয় করতে চায় না। কিন্তু ব্যক্তির ব্যয়ের ফলাফলটা সে সাথে সাথে প্রত্যাশা করে, কিন্তু সরকারি ব্যয়ের ফলাফলটা অনেক দীর্ঘমেয়াদী। সরকারের উন্নয়নমূলক ব্যয় এবং অনুন্নয়নমূলক ব্যয়ের মধ্যে পার্থক্য দেখো, বিশ্বের সব দেশের মতো বাংলাদেশ সরকারও ব্যয়কে উন্নয়নমূলক এবং অনুন্নয়নমূলক এই দুই খাতে ভাগ করে থাকে। বিশ্বের সব দেশেই দেখা যায় যে ব্যয়টাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উন্নয়নমূলক ব্যয় আর একটা হচ্ছে অনুন্নয়নমূলক ব্যয়। অর্থনৈতিক উন্নয়ন, আয় উৎপাদন বৃদ্ধি করা, কর্মসংস্থান বৃদ্ধি করা, এগুলোতে প্রত্যক্ষভাবে সহায়তা করে থাকে উন্নয়নমূলক ব্যয়। আর পক্ষান্তরে সরকারের যে প্রশাসন ব্যবস্থা, সরকারের যে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড চালানো, প্রতিরক্ষা ব্যবস্থা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা, এগুলোর জন্য পররাষ্ট্র খাত, এগুলোর জন্য সরকার যে অর্থ ব্যয় করে থাকে, প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে থাকে রাষ্ট্রের জন্য, এই ব্যয়টাকে আমরা বলছি অনুন্নয়নমূলক ব্যয়। তাহলে আমরা দুটো বুঝলাম, একটা উন্নয়নমূলক ব্যয়, একটা হচ্ছে অনুন্নয়নমূলক ব্যয়। এক্ষেত্রে কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি। এই পার্থক্যগুলো দেখো, বাজেটের অন্তর্ভুক্তি, উন্নয়নের সহায়তা, উন্নয়ন ব্যয় উন্নয়ন বাজেটের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমি একটু আগে এই কথাটা বলেছি যে এডিবির অন্তর্ভুক্ত, এডিপির এডিপি, একটা হচ্ছে এডিবি এশিয়ান, হ্যাঁ, একটা হচ্ছে এডিবি আর একটা হচ্ছে এডিপি, একটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, একটা হচ্ছে এডিপি, অর্থাৎ এটা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে যে ব্যয়টা অন্তর্ভুক্ত হয়ে থাকে সেইটা আমরা কি বলছি উন্নয়নমূলক ব্যয়। আর পক্ষান্তরে উন্নয়নমূলক ব্যয় রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত হয়ে থাকে। রাজস্ব বাজেট আমাদেরকে উন্নয়নমূলক ব্যয়ে কম সহায়তা করলেও সহায়তা করে, কিন্তু অনুন্নয়নমূলক যে বাজেটটা থাকে, অর্থাৎ অনুন্নয়নমূলক যে ব্যয়টা থাকে সেটা আমাদের উন্নয়নে কিছুটা হলেও সহায়তা করে, আর অনুন্নয়নমূলক ব্যয়ে অন্তর্ভুক্ত হয়ে থাকে উন্নয়নের সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ। উন্নয়নমূলক ব্যয় এডিপির অন্তর্ভুক্ত হয়ে থাকে, এডিপির অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর এখানে আমরা দেখব যে অবকাঠামোর উন্নয়নের জন্য যে ব্যয়টা সেটা উন্নয়নমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত হয়, আর অনুন্নয়নমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত সেগুলো হয় না। আর উন্নয়নমূলক ব্যয় সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। অনুন্নয়নমূলক ব্যয় যেটা আমরা বলছি, যেটা আমাদের অর্থাৎ আমাদের উন্নয়ন ব্যয়টা যে এটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যয়, এটাকে আমরা আজকে এই ক্ষেত্রে ব্যয় করে সরকার কালকে এটার জন্য ভালো ফলাফল আশা করতে পারে না। তাই দেখা যায় যে ব্যয়ের যে সময়কাল, এখানে আমরা ব্যয়ের চরিত্র বলছি, অর্থাৎ এই ব্যয়টা কিন্তু অনেকটা সময় ধরে উন্নয়নমূলক ব্যয়টা হয়ে থাকে। আর অনুন্নয়নমূলক খাতের যে ব্যয়টা এটা সাধারণত খুব দ্রুত এটা হয়ে থাকে। দেখা যায় যে একটা হাইওয়ে বা একটা ব্রিজ করতে গিয়ে সময় দীর্ঘ হওয়ার পাশাপাশি এর জন্য যে উপকার সেটাও কিন্তু দীর্ঘকাল ধরে এটা পাওয়া যাবে। একটা রাস্তা করলে, একটা হাইওয়ে তৈরি করলে বা একটা ব্রিজ তৈরি করলে এটা তো 1-2 বছরের জন্য না, এটা প্রায় শত শত বছর ধরে এটা টিকে থাকবে, এবং এই ব্যয়টা বহুদিন ধরে জনগণের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। উন্নয়নমূলক ব্যয়ের লক্ষ্যটা হচ্ছে দারিদ্র্য বিমোচন করা, এবং দারিদ্র্য বিমোচন করা, কিন্তু
অনুন্নয়নমূলক যে ব্যয়টা সেটা কিন্তু দারিদ্র্য বিমোচনে খুব বেশি সহায়তা করে না। তাহলে দুটোর সাথে কিন্তু তোমরা একটা জিনিস আমি একটু আগে তোমাদের যে উদাহরণটা বলেছি, স্কুল চালানোর জন্য শিক্ষক বা কলেজ চালানোর জন্য শিক্ষক কর্মচারীর প্রয়োজন আছে। তাহলে আমরা কি বুঝবো, দুটো ব্যয় কিন্তু দুটোর বিকল্প নয়, দুটো ব্যয় পরিপূরক। দুটো ব্যয় কেমন পরিপূরক? যেমন একটা হাইওয়ে বা একটা ব্রিজ করতে গেলে যে ব্যয়টা করা হচ্ছে সেটা হচ্ছে উন্নয়নমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত, কিন্তু এর সঙ্গে যারা জড়িত আছে তাদের যে বেতন দেওয়া হচ্ছে এটা কিন্তু অনুন্নয়নমূলক ব্যয় বা রাজস্ব ব্যয়ের অন্তর্ভুক্ত। কিন্তু এটা না করলে কিন্তু আমরা এই প্রয়োজনীয় ব্রিজ বা আমাদের হাইওয়ে আমরা পাবো না, বা স্কুল কলেজ আমরা পাবো না। তাহলে আমরা বলবো যে দুটো ব্যয় পরস্পরের বিকল্প নয়, বরং পরস্পরের পরিপূরক। তাহলে সরকারের, এখন যদি আমরা বলি, তোমরা নিজেরা এখন বুঝতে পেরেছো যে সরকারের ব্যয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। প্রথমত আমরা বলবো যে প্রতিরক্ষা। প্রতিরক্ষা খাতে সরকার যে ব্যয়টা করে এটা দেশের মঙ্গলের জন্য, দেশ রক্ষার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় করে থাকে। প্রতিরক্ষা খাতে আমাদের সেনা, মানে প্রত্যেক দেশেই থাকে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থাকে। তারপর দেশ রক্ষার জন্য সীমান্ত বাহিনী থাকে, হ্যাঁ, তাদের বেতন ভাতা, তাদের রেশন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা তাদের জন্য, এগুলোর জন্য সরকারকে ব্যয় করতে হয়। অর্থনীতি সম্প্রসারণের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করে থাকে, এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, জনকল্যাণের উদ্দেশ্যে সরকার ব্যয় করে থাকে। বেসামরিক প্রশাসন চালানোর জন্য সরকারকে, সে একেবারে উঁচু লেভেল থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যন্ত, আমরা যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যে মেম্বাররা থাকে তাদেরও সরকারকে বেতন দিতে হয়। তো এই জন্য সরকারকে দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। অর্থাৎ বেসামরিক প্রশাসন ছাড়া কিন্তু দেশ চালানো যাবে না, প্রশাসনিক ব্যবস্থা ছাড়া দেশ চালানো যাবে না। তাই দেশ চালাতে বেসামরিক প্রশাসন খুবই দরকার। সামরিক প্রশাসন যেমন দরকার, বেসামরিক প্রশাসনও দরকার। এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। পুলিশ প্রশাসন হচ্ছে, দেখা যায় যে পুলিশ প্রশাসন কেন, পুলিশ প্রশাসন হচ্ছে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তারপরে হচ্ছে আয়ের সমবন্টন, অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান যেন কমে আসে এবং আয় যেন সমবন্টন হয়, এই জন্য সরকারকে অনেক উন্নয়নমুখী কর্মকাণ্ড চালাতে হয়, যেন দরিদ্র মানুষের আয় বৃদ্ধি পায়। সরকারের একটা মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণের জন্য এবং দরিদ্র মানুষের আয় বৃদ্ধির জন্য ব্যয় করা, এবং এই ব্যয় যতই সরকার করবে তত কর্মসংস্থানের পরিমাণ বাড়বে এবং আয়ের পরিমাণ, জনগণের আয়ের পরিমাণ বাড়বে, এতে করে আয়ের সমবন্টন হবে। এরপরে দেখো তোমরা, সরকারি কার্যের মান উন্নয়ন করার জন্য সরকার ব্যয় করে থাকে। সরকারি যে কাজগুলো আছে, অর্থাৎ সরকার যে বেসামরিক প্রশাসন চালায়, এখানে দেখা যায় যে অগ্রগতির সাথে সাথে সরকারের কার্যসমূহের উন্নতি করাও দরকার। শুধু সরকারি কর্মকাণ্ড চালালেই হবে না, এই কাজগুলো যেন উন্নয়নমূলক হয়, এগুলোর মান যেন ভালো হয় এবং এগুলো যেন জনগণের আসলেই উপকার করতে পারে। এই জন্য প্রত্যেকটা সরকারি কাজের মান উন্নয়নের জন্য সরকার ব্যয় করে থাকে। এই উদ্দেশ্যে সরকার যে দক্ষ শ্রমিক তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ব্যবস্থা করে, তাদের স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন যে তাদের জন্য আলাদা করে হসপিটাল তৈরি করে। এগুলোর জন্য সরকারকে অর্থনৈতিক কার্যক্রম চালাতে হয়, অর্থাৎ সরকারি কার্যের মান উন্নয়নের জন্য সরকারকে চেষ্টা করতে হয়, এই জন্য সরকারকে ব্যয় করতে হয়। নগরায়ন, তোমরা তো নগর অর্থনীতি পড়ছো, থার্ড ইয়ারের ছাত্রীরা নগর অর্থনীতি পড়ছো। একটা নগর কিভাবে গড়ে ওঠে, আমি বা তুমি চাইলেই কিন্তু নগর গড়ে তুলতে পারবো না, এই জন্য সরকারি কর্মকাণ্ড খুব প্রয়োজন। সরকার প্রথমত নগর গড়ে তোলার জন্য একটা ভূমি সরকার অ্যাকোয়ার করে, সেখানে যারা আগে ছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে, সেখানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলে। নগর তো বললেই হবে না, নগরের জন্য পয় নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী থাকতে হবে, উপযুক্ত বিল্ডিং গুলো গড়ে তুলতে হবে, রাস্তাঘাট তৈরি করতে হবে, বাজার তৈরি করতে হবে, স্কুল কলেজ তৈরি করতে হবে। এরপরে একটা নগরের অবকাঠামোর জন্য এগুলো যে গড়ে তুলতে হবে, এরপরেই কিন্তু একটা নগর গড়ে উঠবে। তোমরা নগর অর্থনীতি পড়ছো, তোমরা জানো যে একটা নগর গড়ে তোলা কম, মানে একটা বিশাল বিষয়, কম কিছু না। এখানে একটা বিশাল কর্মকাণ্ড চালাতে হয়, তারপরে একটা নগর গড়ে ওঠে। এরপরে আছে জনসংখ্যা রোধ করার জন্য সরকারকে প্রচেষ্টা নিতে হয়, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য সরকার বিভিন্ন পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু রাখে। এই পরিবার পরিকল্পনা কর্মসূচির যে যারা কাজ করে এখানে তাদের বেতনের ব্যবস্থা করতে হয়। অর্থাৎ জনসংখ্যা
রোধ করার জন্য সরকার প্রচার প্রচারণা চালায়, এগুলোর জন্য সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। আর দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সরকারকে অর্থ ব্যয় করতে হয়, কারণ দক্ষ জনশক্তি ছাড়া, দক্ষ কর্মী বাহিনী ছাড়া আমরা কোনো উৎপাদন কার্য চালাতে পারি না, এবং যে উৎপাদন কার্যটা আমরা চালাই সেখানে উৎপাদনের পরিমাণ কম হয়। আমরা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করি, আমাদের দক্ষ জনশক্তির পরিমাণ অনেক কম। তো দক্ষ জনশক্তি কম বলে উৎপাদনের পরিমাণ কম। তাই একটা দেশকে গড়ে তুলতে হলে, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে জনগণকে প্রয়োজনীয় ভাবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে জনগণকে সেইভাবে যদি আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে যাই, তাহলে সরকারকে এক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তোলার আগে সরকারকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু দক্ষ জনশক্তি গড়ে উঠবে। তাহলে দক্ষ জনশক্তি যখন গড়ে উঠবে, তাহলে একটা দেশের কর্মী বাহিনী যদি সুশিক্ষিত এবং দক্ষ হয়, তাহলে দেখা যাবে যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হতে পারে। সরকারের ক্রমবর্ধমান ব্যয়ের যৌক্তিকতা, এর পরের পড়াটা তোমরা দেখো, সরকারের ক্রমবর্ধমান ব্যয়ের যৌক্তিকতা। সরকার দিন দিন তাদের সরকার দিন দিন জনগণের উন্নয়নের জন্য ব্যয়ের পরিমাণ বাড়াচ্ছে। গত, যদি আমরা বলি শতাব্দীতে যে পরিমাণ ব্যয় ছিল সরকারের, বর্তমান শতাব্দীতে প্রত্যেকটা দেশের সরকারের ব্যয়ের পরিমাণ অনেক বেড়েছে। দিন দিন ব্যয়ের পরিমাণ ক্রমবর্ধমান হচ্ছে। তো সরকারের ক্রমবর্ধমান ব্যয়ের কেন করছে, এই ব্যয়ের যৌক্তিকতা কি? মূলত আমরা প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে অবশ্যই জনগণের কল্যাণ করতে হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে, এবং উন্নত দেশও যদি হয় তাহলে সেখানে উন্নত দেশের জনগণকে আরো কিভাবে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় সেইটার ব্যবস্থা করতে হবে। তাই সরকারের ক্রমবর্ধমান ব্যয়, মানে সরকারের ব্যয় ক্রমবর্ধমান হচ্ছে। বারবার সরকারের ব্যয়ের পরিমাণ বাড়ছে, প্রতি বছর বছর সরকারের ব্যয় ক্রমেই বাড়ছে। এখন তোমরা এই যে পড়াটা এখন এতক্ষণ তো বুঝতে পেরেছো, এখন তোমরা এই ছবিটার দিকে দেখো। সরকারের জনগণকে যদি অর্থনৈতিক উন্নয়নের পুরো সুফল সরকার দিতে চায়, তাহলে সরকারকে কি করতে হবে? সরকারকে ক্রমবর্ধমান যে ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে। তো ব্যয়ের পরিমাণ যখন সরকার বাড়াতে যায়, তখন সরকারকে কি করতে হচ্ছে? সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে, সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, এই প্রাকৃতিক সম্পদকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। তাই কি করতে হবে? প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার সুনিশ্চিত করতে হবে, এই প্রাকৃতিক সম্পদ আহরণ করতে হবে এবং প্রাকৃতিক সম্পদকে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। এই জন্য আমাদের ক্রমবর্ধমান ভাবে কর্মসংস্থান বাড়াতে হবে, শিল্প, কলকারখানা, কৃষি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ব্যয়ের পরিমাণ বাড়াতে হবে, এবং এই ব্যয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা জড়িত আছে তাদের ব্যয়ের পরিমাণও সরকারকে বাড়াতে হচ্ছে। তাই দেখা যাচ্ছে যে সরকারের ক্রমবর্ধমান ব্যয় যে যৌক্তিক, এবং এই ক্রমবর্ধমান ব্যয় দিন দিন যে বাড়ছে এই কারণেই সরকার বাড়ছে। এবং দেখা যাচ্ছে যে সরকারি ব্যয় বৃদ্ধিতে গুণক প্রক্রিয়া বা জাতীয় আয়, গুণক প্রক্রিয়া কার্যকর। সরকারের যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে কিন্তু জাতীয় আয়ের পরিমাণ অবশ্যই বাড়ে। তো তোমরা এখন ছবিটার দিকে দেখো, আমাদের সময় চলে যাচ্ছে। তো ছবিটা দেখো, দুটো অক্ষ, এখানে দুটো অক্ষ আছে, OX এবং OY। এখানে OX অক্ষে আয়, উৎপাদন এবং কর্মসংস্থান দেখানো হচ্ছে, আর আমাদের যে লম্ব অক্ষটা আছে সেখানে আমরা বেসরকারি ভোগ, হ্যাঁ, তারপরে আমরা বেসরকারি বিনিয়োগ আর বেসরকারি ব্যয় দেখাচ্ছি। লম্ব অক্ষে কি দেখাচ্ছি? বেসরকারি ভোগ, বিনিয়োগ এবং ব্যয়। তো সরকারি ব্যয় ছাড়াও বেসরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে অর্থনীতিতে ভারসাম্য আয়ের স্তর হচ্ছে OY 0, OY OYO, না OY 0 বলি, হ্যাঁ OY 0। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সরকারি সরকারি ব্যয় বৃদ্ধির প্রচেষ্টার পাশাপাশি বেসরকারিও ভাবে ব্যয় বৃদ্ধির প্রচেষ্টা যদি গ্রহণ করা হয়, তাহলে অর্থাৎ বেসরকারি উদ্যোগে যে ব্যয় বৃদ্ধির প্রচেষ্টা, এটা এখানে আমরা দেখছি যে এটার পরিমাণ হচ্ছে OY 0।
এই স্তরে অর্থনীতির অপূর্ণ নিয়োগ এবং বেকারত্ব আছে। ধরে নেওয়া হচ্ছে যে এই স্তরে যে অপূর্ণ নিয়োগ এবং বেকারত্ব আছে। সরকার বেশি পরিমাণ ব্যয় বৃদ্ধি করলো, সরকার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করলো, ব্যয়ের পরিমাণ হচ্ছে বেশি, ব্যয়ের পরিমাণ যেটা সরকার বৃদ্ধি করলো, সরকার ব্যয় বৃদ্ধি করলো, সরকার বেশি পরিমাণ ব্যয় সরকার বৃদ্ধি করলো। এর ফলে অর্থনীতি বি বিন্দুতে যে ভারসাম্য লাভ করলো, এর ফলে অর্থনীতি বি বিন্দুতে যে ভারসাম্য লাভ করলো। এবং এই যে ব্যয় যে যতটুকু বাড়লো, অর্থাৎ আয় এবং উৎপাদন কতটুকু বাড়লো, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আয়ের পরিমাণ এবং উৎপাদন এবং কর্মসংস্থান বাড়লো। অর্থাৎ বেসরকারি উদ্যোগে যতটুকু ছিল, বেসরকারি উদ্যোগে এতটুকু পরিমাণ আয় এবং কর্মসংস্থান বেড়েছিল, এখন সরকার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করে বেশি পরিমাণ করলো এবং অর্থনীতি বি বিন্দুতে যে ভারসাম্য লাভ করলো, অর্থনীতি বি বিন্দুতে যে ভারসাম্য লাভ করলো। অর্থাৎ আমার এখানে আয় এবং উৎপাদন কর্মসংস্থান যেটা বাড়লো, সেটার পরিমাণ হচ্ছে এই পরিমাণ আয়, উৎপাদন এবং কর্মসংস্থান এখানে বাড়লো, এই পরিমাণ আয়, উৎপাদন, কর্মসংস্থান বাড়লো। এবং এর ফলে দেখা গেল যে জাতীয় অর্থনীতিতে অনেকটা ক্ষেত্রে আয় বন্টনে বৈষম্য দূর হয়ে গেল, কর্মসংস্থানের পরিমাণ বাড়লো, বেকার সমস্যা দূর হয়ে গেল এবং অর্থনৈতিক কর্মকাণ্ড একটা গতিশীলতা লাভ করলো। এবং অনেক ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য এক্ষেত্রে, অর্থাৎ একটা দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বৈষম্য থাকে, সেগুলো অনেক ক্ষেত্রে দূর হয়ে গেল। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আমি যতটুকু আজকে পড়ালাম, আমি তো ভেবেছিলাম যে আজকে শরীরটা ভালো না, পারবো না পড়াতে, কিন্তু আমি, আমার মনে হলো যে আমি তোমাদের সাথে যে পড়াটা রেডি করেছিলাম সেটা আমি তোমাদের পড়াতে পারলাম। এখন তোমরা বাকি পড়াটা পড়বে। তোমাদের সাথে আমার নেক্সট দিন আমি একটা পরীক্ষা নেব, এই জন্য তোমরা এই যতটুকু আমি আজকে সরকারি ব্যয় পড়ালাম